ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমি অনলাইন ক্লাসে আমি শিখিয়েছিলাম স্থিতিস্থাপকতা কিছু প্রাথমিক ধারণা দিয়েছি। আজকে আমরা আরো কিছু বিষয় পড়ব, যেটি খুব ভালো করে অনুধাবন করলে তুমি এই সংক্রান্ত যে কোনো ধরনের এমসিকিউ বলো বা সৃজনশীল প্রশ্নই বলো না কেন, জ্ঞানমূলক বলো বা অনুধাবনমূলক বা উচ্চতর দক্ষতা বা প্রয়োগমূলক, যাই বলো না কেন তোমরা কোথাও আটকাবে না আশা করি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটা ফিগার আঁকা আছে, যেটা একটা স্প্রিং। তোমরা এই সংক্রান্ত পড়া তোমাদেরকে আমি অলরেডি চ্যাপ্টার 5-এ স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং কিভাবে কাজ করে সেগুলো পড়িয়েছি। এখানে আমরা স্থিতিস্থাপকতার এই রিলেটেড কিছু জিনিস আলাপ করব, যেটা তোমাদের এই সংক্রান্ত প্র্যাকটিক্যাল আছে স্প্রিং এর উপর বিভব শক্তি নির্ণয়ের জন্য। সেইখানেও তোমরা কেয়ারফুলি এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবে। আশা করি মনোযোগ দিয়ে তোমরা আমার লেকচারটি অনুধাবন করার চেষ্টা করবে। তোমাদের কাছে কি মনে হয়, একটা স্প্রিং যখন নর্মালি থাকে তখন এটা তার স্বাভাবিক অবস্থা? গত ক্লাসে আমি শিখিয়েছিলাম যে যে কোনো বস্তু তার সাম্যাবস্থা বা স্বাভাবিক অবস্থা বজায় রাখতে চায়। তাহলে স্প্রিংটার স্বাভাবিক অবস্থা আমি প্রথম চিত্রে এঁকেছি। এখন আমি যদি এই স্প্রিং এ কিছু পরিমাণ ফোর্স প্রয়োগ করি, তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে প্রযুক্ত বল প্রয়োগ করলে কি হয়, একটি বস্তুর মাত্রার পরিবর্তন হয়। তাহলে আমার এখানে মাত্রাটা কি দেখা যাচ্ছে, দৈর্ঘ্য পরিবর্তিত হলো, হয়ে কতটুক হলো, দৈর্ঘ্যের পরিবর্তন কতটুক হয়েছে আমার চিত্রে দেখাচ্ছে স্মল এল পরিমাণ হয়েছে। এখন আমি এই বল এফ এর মানটা যখন তুমি প্র্যাকটিক্যাল করবে সেটার সাথে আমি একটু রিলেট করে বলছি, তোমাদের প্র্যাকটিক্যালে অনেক সুবিধা হবে। সাপোজ তুমি এফ এর মান, এফ এর ভ্যালু দিলে 10 নিউটন। যখন তুমি এফ এর ভ্যালু 10 নিউটন দিয়েছো, দেওয়ার পর তুমি এটাকে অপসারণ করলে, গত ক্লাসের পড়ার সাথে রিলেট করো, এই ফোর্সটাকে তুমি তোমরা জানো ওজন, আমি যে বলছি যে এখানে বস্তু ওজন দিয়েছি, ওজনকে আমি এখানে ফোর্স হিসেবে বলছি, W=mg, এখানে এফ হিসেবে কাজ করছে। তাহলে কি হলো ব্যাপারটা, যে আমি যখন 10 নিউটন বল প্রয়োগ করছি, করে আবার অপসারণ করছি এই বলটাকে, তখন বস্তুটা হুবহু আগের অবস্থা, সাপোজ এই পুরো আদি অবস্থাকে আমি এ দিয়ে প্রকাশ করছি, বস্তুটি হুবহু আগের অবস্থায় ফিরে গেল। এবার আমি আরেকটু বলের মান বৃদ্ধি করলাম, তাহলে এফ একটু বাড়িয়ে দিলাম, 11 নিউটন করলাম, করে দেখা গেল কি হবে, এল কি সেম থাকবে না, একটু বাড়বে। এবং আমি আবার এই 11 নিউটনকে অপসারণ করে দেখলাম, সে হুবহু আগের অবস্থা বা আদি অবস্থা এতে ফিরে গেল। এরপরে আরেকটু বাড়ালাম, এফ এর ভ্যালু আমি যখন দেখলাম 12 নিউটন করলাম, করলে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এ, সেটা আরেকটু বৃদ্ধি পাবে। এই 12 নিউটন আমি অপসারণ করে দেখলাম, এখন কিন্তু সে এতে হুবহু ফিরে যাচ্ছে না। দেখা গেল যে সে হুবহু ফিরে না গিয়ে এই পর্যন্ত আসলো। তার মানে কি দেখা যাচ্ছে, যে বস্তুর ওপর একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হলেই শুধুমাত্র সে কি করে, বলটি অপসারণ করার পর হুবহু আগের অবস্থানে ফিরে আসে। সর্বাপেক্ষা বেশি যে বল তুমি প্রয়োগ করেছো, কোনটা দিয়েছো, 11 নিউটন পর্যন্ত বস্তুটাকে বল প্রয়োগ করে বল অপসারণ করলে সে হুবহু আগের অবস্থায় ফিরে আসে। তাহলে এই বলকে 11 নিউটনকে আমরা বলবো এটা হচ্ছে এই ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের প্র্যাকটিক্যাল করার সময় এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট,
যে কোনো বস্তুর আমি পরীক্ষা করতে চাচ্ছি, অথচ আমি এমন একটা বল প্রয়োগ করে দিলাম যেই বলের সে তার স্থিতিস্থাপক ধর্মটা পুরোপুরি ফিরে পায় না, পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসে না, তাহলে আমাদের সেই পরিমাণ বল দেয়া যাবে না। কোন পর্যন্ত আমাকে দিতে পারে স্থিতিস্থাপক সীমা 11 নিউটন, 11.1ও দিতে পারবো না, 2ও দিতে পারবো না, যেহেতু দেখা গিয়েছে 11.1, 2, 3, 4 এগুলো পরীক্ষা করে দেখা গিয়েছে যে এটা কিন্তু আমি একটা উদাহরণ বলছি, এক্সাম্পল বলছি। বিভিন্ন বস্তুর ক্ষেত্রে, বিভিন্ন স্প্রিং এর ক্ষেত্রে, বস্তুর দৈর্ঘ্যের ক্ষেত্রে এরকম চেঞ্জ হলে স্থিতিস্থাপক সীমাটাও পরিবর্তিত হয়। তাহলে আমি যদি বলি তাহলে কি পেলে তোমরা? স্থিতিস্থাপক সীমাটা কি? তাহলে স্থিতিস্থাপক সীমা হচ্ছে সেই বলের সেই সর্বাপেক্ষা সীমা বা সর্বোচ্চ সীমা যে পর্যন্ত কোনো বস্তু কি করে, বল অপসারণ করার পর হুবহু আগের অবস্থায় ফিরে আসে, হুবহু আগের যে অবস্থা এর সে পর্যন্ত ফিরে আসতে পারে, সেই বলের সীমাটাকে আমি বলছি স্থিতিস্থাপক সীমা। এবার আরেকটা রাশি আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, সেটা হচ্ছে অসহবল। অসহবল, এই যে আমি বলছি অসহ, তোমরা কিন্তু একটু কিছু ধারণা করছো যে হ্যাঁ অসহ মানে মনে হয় এরকম একটা কিছু হবে, এটা আমরা বোঝাচ্ছি। তো আমি দেখলাম যে F is equal to যদি 12 নিউটন হয় এখানে, তাহলে সে আগের অবস্থায় ফিরে আসে না। আমি একটু দেখার জন্য আসলে কি হয় একটু বাড়াতে থাকি, তো তাহলে দেখা গেল F এর ভ্যালু আমি প্রথমে করে ফেললাম হচ্ছে 15 নিউটন। অবশ্যই তোমরা বুঝতে পারছো এটাকে অপসারণ করলে অবশ্যই আগের অবস্থায় ফিরে আসবে না। আমি আর একটু বাড়িয়ে দিলাম, F is equal to দেখা গেল যে আমি এটাকে করে ফেললাম 24 নিউটন। মোটামুটি 24 নিউটন দেওয়ার পর কি হবে? দেখা যাবে যে এই বস্তুটি, অর্থাৎ যে আমি এখানে স্প্রিং এর ছবি এঁকেছি, অন্য যে কোনো বস্তু হতে পারে, তোমরা যে বাসায় অনেকে দড়ি বা রশি ব্যবহার করো কাপড় শুকানোর জন্য, সেগুলো হতে পারে, যে কোনো কিছু হতে পারে। একটা নির্দিষ্ট পরিমাণ বল আছে, যে বলটা প্রয়োগ করলে ওই তারটি বা ওই স্প্রিংটি ছিঁড়ে যায় বা ভেঙে যায়। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এক্ষেত্রে আমি যে উদাহরণটা টেনেছি, সেক্ষেত্রে F is equal to 24 নিউটন নিলে এই স্প্রিংটা ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। এই বলটাকেই আমি বলছি অসহবল। এটাকে আমরা বলছি কি? অসহবল। তাহলে আমরা যদি পেয়ে গেলাম, আবারও আমি রিপিট করছি যে স্থিতিস্থাপক সীমাটা কি? স্থিতিস্থাপক সীমা হচ্ছে বলের সর্বোচ্চ সীমা যে পর্যন্ত বস্তুটি হুবহু বা পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে, অর্থাৎ বলটি অপসারণ করলে সে আদি অবস্থানে ফিরে আসে। আর অসহবল হচ্ছে বলের সেই সীমা, যে সীমাটা ন্যূনতম সীমা, যে সীমাতে বস্তুটি ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। আচ্ছা, এবার আমরা দেখি এরপরে এই রিলেটেড আর কি রাশি আছে যেটা জানলে আমাদের এই ধারণাগুলো সম্পূর্ণভাবে আমরা উপস্থাপন করতে পারবো বা যে কোনো কিছু ব্যাখ্যা করতে পারবো। পরের টপিকসটা হচ্ছে অসহপীড়ন। অসহপীড়ন, পীড়ন তোমাদেরকে গত ক্লাসে আমি পীড়ন শিখিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। পীড়ন ইজ ইকুয়াল টু হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে অসহপীড়ন কি হবে? একইভাবে বলো, অসহপীড়ন ইজ ইকুয়াল টু হবে অসহবল বাই ক্ষেত্রফল। অসহপীড়ন ইজ ইকুয়াল টু অসহবল বাই ক্ষেত্রফল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো একটা বস্তু হয়তো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি বা ইস্পাত দিয়ে তৈরি, সেই বস্তুটার অসহপীড়ন কিন্তু বস্তুর উপাদানের বৈশিষ্ট্য। এটা তোমরা মনে রেখো, অসহপীড়ন এটা হচ্ছে বস্তুর উপাদানের ধর্ম, বস্তুর উপাদানের বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আমি যদি একটা ছোট্ট কোশ্চেন এরকম করে দিই যে একটি
একটি তার তোমাকে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা তার দিয়ে দিলাম, নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা তার দিলাম, দিয়ে বললাম যে এই যে তোমার এই নির্দিষ্ট দৈর্ঘ্যের তার আছে, তার যে অসহ বল আছে সাপোজ 25 নিউটন। এখন এই তারটাকে, একই তারকে আমি জাস্ট কেটে অর্ধেক করে ফেললাম, এটাকে কেটে অর্ধেক, জাস্ট কেটে অর্ধেক করেছি, এর ক্ষেত্রফল চেঞ্জ হয়নি। এটাকে কেটে, এটা দৈর্ঘ্য যা ছিল, দৈর্ঘ্য যে ছিল সাপোজ এল, এটাকে আমি করে দিলাম L/2। এখন যদি আমি প্রশ্ন করি যে এই যে দৈর্ঘ্যটা আমি কমিয়ে দিলাম, এই তারটির জন্য, দ্বিতীয় তারটির জন্য আমার অসহ বল কি চেঞ্জ হয়ে গেল? উত্তর কি হবে? চিন্তা করছো? কি মনে হয় উত্তর? আচ্ছা, আমি তাহলে বলে দিচ্ছি। আমরা শিখেছিলাম কি, খেয়াল করো, আমরা বলেছিলাম অসহ বল ইজ ইকুয়াল টু হচ্ছে, যদি অসহ পীড়ন ইজ ইকুয়াল টু অসহ বল বাই ক্ষেত্রফল হয়, তাহলে অসহ বল ইজ ইকুয়াল টু কি? অসহ পীড়ন, অসহ পীড়ন ইনটু কি হবে? ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে অসহ বল ইজ ইকুয়াল টু হলো অসহ পীড়ন ইনটু ক্ষেত্রফল। আমি কিন্তু বলেছি অসহ পীড়ন হচ্ছে কোন একটা বস্তুর উপাদানের ধর্ম, তাহলে এটা ফিক্সড, যেহেতু আমি উপাদান চেঞ্জ করিনি, একই তার, উপাদান চেঞ্জ করিনি, এটা ফিক্সড। আর ক্ষেত্রফল আমি কিন্তু বলেছি একই তার, তাহলে তারটার ক্ষেত্রফলও চেঞ্জ করিনি। সো আমি কিন্তু এখানে উত্তরটা দেব যে না, যেহেতু বস্তুটার ক্ষেত্রফল চেঞ্জ হয়নি এবং অসহ বল ক্ষেত্রফল এবং অসহ পীড়নের উপর নির্ভর করে, তাহলে আমার কি অসহ বলটা এখানে সেম থাকবে, একই থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। এরপরে আমরা আরেকটি রাশি অনেকগুলো পড়া হয়েছে, এখন একটু সূত্রে যায়। আমি বলেছি প্রয়োগমূলক, অনুধাবনমূলক, জ্ঞানমূলক, উচ্চতর দক্ষতা, সবগুলো আনসার যেন তোমরা টাচ করতে পারো। প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার জন্য কিছু রাশি, কিছু সূত্র তোমাকে জানতে হবে, সেটার উপর আমি একটু গুরুত্ব দিচ্ছি এখন। হুকের সূত্র, হুকের সূত্র। আচ্ছা, হুকের সূত্র, বিজ্ঞানী হুক এই যে তোমরা যে রাশিগুলো পড়লে, অসহ বল পড়েছো, অসহ পীড়ন পড়েছো, বিকৃতি পড়েছো, শুধু পীড়ন পড়েছো, আবার স্থিতিস্থাপক সীমা পড়েছো, এই জিনিসগুলোকে নিয়ে একটি সূত্র দিয়েছে। সূত্রটা তোমার অ্যাপ্লাই করা যাবে, উনি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে আমার হুকের সূত্র অ্যাপ্লাই করতে পারবো যদি আমি কিসের মধ্যে থাকি? স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকি। প্রথম কন্ডিশনই হচ্ছে যে হুকের সূত্র আমি যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার স্থিতিস্থাপক সীমার মধ্যে থেকে কথাবার্তা বলতে হবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। তাহলে উনি কি বললেন? হুকের সূত্র বলছে যে আমি যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে কথাবার্তা বলি, আমি এই যে প্র্যাকটিক্যালটা করছিলাম, আমি যে অঙ্কটা করছি, সৃজনশীল করছি, সেখানে যদি আমার সীমার মধ্যে কথাবার্তা বলি, তাহলে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক। তাহলে কি দাঁড়ালো? আমরা জানি পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু, পীড়ন বাই বিকৃতি কি হবে তোমরা জানো, একটা সমানুপাতিক ধ্রুবক হয়। তাহলে এটা হচ্ছে একটা ধ্রুবক রাশি আসবে, সমানুপাতিক ধ্রুবক, এবং এই ধ্রুবককে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুবককে আমরা কি বলবো? ইজ ইকুয়াল টু, আমরা বলি এই ধ্রুবকের নামটাই হচ্ছে স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে হুকের সূত্র অ্যাপ্লাই করা যাবে স্থিতিস্থাপক সীমার মধ্যে, এবং এইটা কি, সূত্রটা কি বলছে? আমি যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকি, তাহলে পীড়ন আর বিকৃতি পরস্পরের সমানুপাতিক, বা পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা বলা হয়
স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন এই যে আমি গত ক্লাসে বলেছিলাম যে এই চ্যাপ্টারে তুমি যে রাশিটাই তুমি দেখবে যে ভ্যারিয়েশন আছে, কয় প্রকার আছে, সেটারই উত্তর কি হবে, যে এটা 3 প্রকার। তাহলে গত ক্লাসে আমরা কি কি 3 প্রকার বলেছিলাম? বিকৃতি, এটা 3 প্রকার ছিল। একইভাবে পীড়ন, এটি 3 প্রকার ছিল। এখন আমরা দেখছি যে এখানে স্থিতিস্থাপক গুণাঙ্ক, সেটিও 3 ভাগে ভাগ করা যায়। প্রথমে যেটা আছে সেটাকে আমরা বলি ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক, ইয়ংস মডুলাস, ইয়ং এর গুণাঙ্ক। তাহলে ইয়ং এর গুণাঙ্ক কি? ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে, তুমি যেমন বলেছো যে বিকৃতি 3 প্রকার। প্রথম যে বিকৃতি বলেছিলে সেটা ছিল দৈর্ঘ্য বিকৃতি। তাহলে ইয়ং বলছে যে আমি যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকি, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ইয়ং এর গুণাঙ্কটা আসলো কার সূত্র থেকে? হুকের সূত্র থেকে। তাহলে হুকের সূত্র কোথায় প্রযোজ্য? আমি যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকি তাহলে এটা প্রযোজ্য। তাহলে ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবরাশি। হুকের সূত্র যেভাবে আমরা আসলাম যে ধ্রুবরাশিটা কিভাবে পেয়েছিলাম, তাহলে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত যে ধ্রুবরাশি, সেই রাশিটিকে আমরা বলছি ইয়ং এর গুণাঙ্ক, অর্থাৎ দ্যাট ইজ ইকুয়াল টু ওয়াই। তার মানে আমি কি পেলাম? আমরা যদি অ্যাপ্লাই করতে যাই, সো ওয়াই ইজ ইকুয়াল টু তোমরা পড়েছিলে পীড়ন, মনে আছে নিশ্চয়ই গত ক্লাসে পড়া, F/A। বিকৃতি আমরা কি পড়েছিলাম? বিকৃতি হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, বলেছি যে এটা দৈর্ঘ্য বিকৃতি হলে স্মল l বাই ক্যাপিটাল L। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম or Young's modulus is equal to হচ্ছে F ক্যাপিটাল L A স্মল l। দেন আমি এটা গত ক্লাসে রিপিট করছি আবার কথাটা, F যদি সরাসরি দেয়া না থাকে আমার প্রবলেমে, তখন আমি বলবো F is equal to mg। A যদি সরাসরি দেয়া না থাকে আমি বলবো A is equal to pi r স্কয়ার। এইভাবে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। এরপরে তোমাদের ওই বলেছি যে গুণাঙ্ক 3 ধরনের হবে। তাহলে ইয়ং এর গুণাঙ্ক, এর পরেরটাই হচ্ছে আয়তন গুণাঙ্ক, বাল্ক মডিউলাস বা আয়তন গুণাঙ্ক, বাল্ক মডিউলাস বলা হয়। তাহলে একইভাবে বলো, আমি আর রিপিট করছি না, ওই একই কথা। অবশ্যই আমাকে স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকতে হবে। সেক্ষেত্রে বাল্ক মডিউলাস বি ইজ ইকুয়াল টু কি হবে জানো? কি বলেছে? উপরে কি হবে? পীড়ন, আর নিচে কি? বিকৃতি। কেমন পীড়ন? এই যে নামেই বলে দিচ্ছে, আয়তন পীড়ন। আর বিকৃতি কেমন? আয়তন বিকৃতি। তাহলে পীড়ন কিন্তু অলওয়েজ একই সূত্র দিয়ে বের করবে, F/A, সেটা আয়তন পীড়নই হোক, দৈর্ঘ্য পীড়নই হোক। আর বিকৃতি কি বিকৃতি? এটা বলেছি আয়তন বিকৃতি, তার মানে অবশ্যই কি স্মল v বাই ক্যাপিটাল V। সো বাল্ক মডিউলাস B is equal to আমরা লিখতে পারি কি F ক্যাপিটাল V বাই A স্মল v। একইভাবে আমার যে রাশিটি থাকবে না সেটা আমরা বের করে ফেলতে পারবো। আয়তন যদি না থাকে, তোমরা জানো আয়তনে যদি সিলিন্ডারিক্যাল বস্তু হয় তাহলে আয়তন বের করার সূত্র হচ্ছে পাই আর স্কয়ার L। এইভাবে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। এখানে আরেকটি কথা আমি বলে রাখি, এই যে বাল্ক মডুলাস বা আয়তন গুণাঙ্ক, এর বিপরীত একটি রাশি, সেটাও কিন্তু খুব পরিচিত। এটাকে ইংলিশে বলা হয় কম্প্রেসিবিলিটি, আর বাংলায় বলা হয় সংনম্যতা। সংনম্যতা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/b। তার মানে বাল্ক মডুলাসে আমি যদি জাস্ট উল্টো করে দিই, ইনভার্স করে দিই, সেটাই হচ্ছে কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা। এই সম্পর্কেও আমাদের ছোট প্রবলেম বা একটা ছোট অনুধাবনমূলক থাকে, সেটা যেন আমরা আনসার করতে পারি, ধরতে পারি যে বিষয়টি কি। আরেকটি বাকি থাকলো, হয়ে গেল কি? আমি বলেছি এটাও 3 প্রকার গুণাঙ্ক হবে। ইয়ং এর গুণাঙ্ক বললাম, আয়তন গুণাঙ্ক বললাম। এখন আসি দৃঢ়তা গুণাঙ্ক।
রিজিডিটি মডুলাস, দৃঢ়তা গুণাঙ্ক। দৃঢ়তা গুণাঙ্ক রিজিডিটি মডুলাস, সেটা কেমন মনে করে দেখো। আমরা বলেছিলাম যে তোমার মোচড় বা ব্যবর্তন এইটা থেকে এসছে দৃঢ়তা গুণাঙ্ক। তাহলে কি হবে? গুণাঙ্ককে আমরা কি বলবো? উপরে সংজ্ঞা অনুসারে তো বলে দিয়েছি, উপরে কি রাশি, এটা কি দিয়ে প্রকাশ করা হয়? এটাকে পীড়ন বাই বিকৃতি। তাহলে এটা কেমন পীড়ন? ওই একই কথা, মোচড় পীড়ন। তো আমি বলেছি পীড়ন সব জায়গাতে একইভাবে নির্ণয় করে, সেটা কি? এফ বাই এ। পীড়ন বাই কি? বিকৃতি। কিন্তু এখন কেমন বিকৃতি হবে? মোচড় বিকৃতি, যেটা তোমাদের ছিল হচ্ছে থিটা। থিটার মাধ্যমে আমরা কি দিয়ে প্রকাশ করি? এটাকে মোচড় বিকৃতিকে থিটা দিয়ে প্রকাশ করি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, গত ক্লাসে আমি চিত্র এঁকে দেখিয়েছি যে থিটাটা কিভাবে বের করতে হয়। tan থিটা ইজ ইকুয়াল টু ছিল কি? স্মল x বাই স্মল h। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম তিনটি বিকৃতি, তিনটি গুণাঙ্ক। একটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, আরেকটা হচ্ছে আয়তন গুণাঙ্ক, এবং আরেকটি হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক। এখন আমরা চলে আসি, যে তোমার যদি একটা প্রশ্ন বলে দিই যে দুটো বস্তু দিলাম, একটি দিলাম হচ্ছে তোমাদেরকে, একটি বস্তু দিলাম হচ্ছে ইস্পাত, একটি বস্তু ইস্পাত দিলাম, আরেকটি বস্তু দিলাম রাবার। একটা ইস্পাত আরেকটি রাবার। তাহলে এখন আমি যদি জিজ্ঞেস করি যে বলতো ইস্পাত এবং রাবার এই দুটোর মধ্যে কোনটি স্থিতিস্থাপকতা বেশি? কি মনে হচ্ছে? আমি যে থিওরিগুলো পড়ালাম তার আলোকে তোমাকে দেখাতে, এটা অনেক সময় উচ্চতর দক্ষতা হিসেবে আসে, সেখানে অনেক থিওরি নিয়ে এসে ব্যাখ্যা করতে হবে, আবার কখনো কখনো এটা অনুধাবনমূলক আসে। কাজে তোমরা আশা করব এই জিনিসটা তোমরা রেডি করবে। এটা বড় আসলে কতটুকু আনসার করতে হবে, ছোট আসলে, এবং পরবর্তী ক্লাসে আমি যদি দেখি যে তোমাদের রেসপন্স কমেন্টস ওখানে সেকশনে গিয়ে আমি দেখবো, না হলে আমি এটা করে দেব। তাহলে এটা অবশ্যই পড়বে, এবং এর সাথে যে রিলেটেড ম্যাথ গুলো আছে, আমি যে থিওরিটা পড়েছি রিলেটেড ম্যাথ গুলো অবশ্যই করতে হবে। এবং আমি অলওয়েজ যে কথাটা বলি, ম্যাথ করার আগে জিনিসটা জ্ঞানমূলক, অনুধাবনমূলক, যার স্ট্রং সে অবশ্যই তার প্রয়োগমূলক অবশ্যই উন্নত হবে, এবং সে অবশ্যই উচ্চতর দক্ষতাও পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।